সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আলোচনা অনুষ্ঠান অন্যদৃষ্টিতে। আমরা সমসাময়িক নানা বিষয় নিয়ে কথা বলি, অর্থনীতি, সমাজ, রাজনীতি সবই থেকে। আজকে আমরা একটু ভিন্ন প্রেক্ষিত নিয়ে আলোচনা করব। বিশেষ করে আমাদের আগামীতে যে অর্থনৈতিক শুমারি হতে যাচ্ছে সেটি নিয়ে কথা বলব। দুজন অতিথি আছেন এই সঙ্গে সংশ্লিষ্ট। আমার পাশে আছেন মোহাম্মদ নজিবুর রহমান, তিনি মাননীয় সচিব, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ, পরিকল্পনা মন্ত্রণালয়ের। এরপরে আছেন জনাব গোলাম মোস্তফা কামাল, তিনি মহাপরিচালক, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি স্টুডিওতে। আমরা জানি যে আর কয়েকদিন পরেই এই অর্থনৈতিক শুমারিটি শুরু হচ্ছে। এটা বাংলাদেশের তৃতীয় অর্থনৈতিক শুমারি, এবং এই শুমারির মধ্য দিয়ে আপনারা কি লক্ষ্য অর্জিত হতে যাচ্ছে বা কি কারণে এই শুমারিটি করছেন? আপনি ঠিকই বলেছেন, এটা তৃতীয় অর্থনৈতিক শুমারি। প্রথম শুমারি হয়েছিল 1986 সনে এবং দ্বিতীয় অর্থনৈতিক শুমারি অনুষ্ঠিত হয় 2001 সনে। এটা দুপর্যায়ে হয়েছিল। 2001 সনে শুরু হয়ে 2003 সাল পর্যন্ত এটা বিস্তৃত ছিল। এবার আমরা একসাথেই করছি অর্থনৈতিক শুমারি। 2013 সালে আমরা 31শে মার্চ থেকে 31শে মে এই দু মাস সময় ব্যাপ্তি ধরেই করছেন, কাজ করব। সারা বাংলাদেশেই এটি সারা বাংলাদেশে। এবং এই শুমারির মাধ্যমে মূলত আমরা আমাদের যে কৃষি বহির্ভূত যে অর্থনৈতিক খাত, সেটার একটা সামগ্রিক চিত্র তুলে ধরবো। কৃষিকে আলাদা করার বিষয়টি একটু যদি এটা আপনি জানেন যে আমাদের প্রচলিত রীতি অনুযায়ী 3টা শুমারি হয়ে থাকে। প্রথমে হয় আদমশুমারি, যেটা সর্বশেষ 2011 সনে হয়েছে। এবছর আমরা করছি অর্থনৈতিক শুমারি। তৃতীয় পর্যায়ে শুধু কৃষিকে নিয়ে একটা শুমারি হবে, সেজন্য আমরা এটাকে বলছি কৃষি বহির্ভূত অর্থনৈতিক শুমারি। এবং আপনি যেহেতু পরিসংখ্যান নিয়ে ভালো খবর রাখেন, আপনি জানেন যে আমরা যে জিডিপি যে হিসাব করি, এই জিডিপিতে মূলত 3টা সেক্টর নিয়ে আলোচনা হয়। একটা হচ্ছে কৃষিখাত, অন্যটা হচ্ছে ইন্ডাস্ট্রি, আর আরেকটা হচ্ছে সার্ভিস সেক্টর। তো আমরা এই পর্যায়ে শুধু এই পরবর্তী দুটো সেক্টর নিয়ে আমরা জরিপ চালাবো। অর্থাৎ আমরা শুধু ইন্ডাস্ট্রি সেক্টর এবং সার্ভিস সেক্টরের বিভিন্ন তথ্যাদি নেব। আমরা মহল্লা এবং মৌজাতে যত খানা এবং প্রতিষ্ঠান আছে, আমরা প্রস্তুতি পর্যায়ে তাদের তালিকা তৈরি করেছি। আমাদের গণনাকারীরা আগামী মাসের 15 তারিখ থেকে গিয়ে সশরীরে গিয়ে বিভিন্ন খানা এবং অর্থনৈতিক প্রতিষ্ঠানে তারা সবার সাথে কথা বলে তথ্য সংগ্রহ করবে। এটি ব্যবস্থাপনার সিস্টেমটা কিরকম? এই তথ্যগুলো নিয়ে আপনারা কিভাবে কি করবেন? এটা আমি বলবো ব্যবস্থাপনাটা খুবই গণতান্ত্রিক। একদিকে যেহেতু আইনগত দায়িত্ব নিয়ে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো সামগ্রিকভাবে এটা পরিচালনা করছে, কিন্তু আমরা শুধু কেন্দ্র থেকে পরিচালনা করছি না, আমরা দেশের বিভিন্ন পর্যায়ে অর্থাৎ সিটি কর্পোরেশন, জেলা, উপজেলা, প্রতিটি পর্যায়ে আমরা বিভিন্ন ব্যবস্থাপনা কমিটি করে দিয়েছি। সিটি কর্পোরেশনগুলোতে মাননীয় মেয়রবৃন্দ, পৌরসভার মেয়রবৃন্দ, জেলায় জেলা প্রশাসকবৃন্দ এবং উপজেলা নির্বাহী অফিসার এবং যত সংশ্লিষ্ট বিভাগ আছেন, শিল্প বণিক সমিতি, বিভিন্ন স্থানীয় সরকার প্রতিষ্ঠান এবং অন্যান্য যারা গণ্যমান্য ব্যক্তিগণ, তারা সবাই এই ব্যবস্থাপনা কমিটির মধ্যে থাকবেন। সুতরাং পুরো কার্যক্রমটা হবে মূলত জনগণের জন্য, জনগণের দ্বারা এবং জনগণের নির্বাচিত বা বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে এটা। এমনিতে এই আপনারা তো উদ্যোগগুলো 3টি শুমারি হয় বাংলাদেশে, আদমশুমারি, কৃষি শুমারি সর্বশেষ কবে হয়েছে? কৃষি শুমারি সর্বশেষ হয়েছে 2008। এবার শুধু অর্থনৈতিক শুমারি, কৃষি বহির্ভূত বলার আমি একটু ব্যাখ্যা করার দরকার জনগণের এসের জন্য। আপনাকে ধন্যবাদ যে আপনি একটা বিষয় তুলেছেন। কৃষি বহির্ভূত বলতে এখানে একটা জিনিস অনেকেই কনফিউজড হতে পারে। আমাদের যেমন যারা পোলট্রি করেন, মানে এই উৎপাদন কিন্তু আমাদের কৃষির সাথে সম্পৃক্ত, এই জন্য এইগুলোও কিন্তু বাদ থাকবে। হয়তো অনেকেই করতে পারেন, আমার বাড়িতে পোলট্রি হচ্ছে সেটা যাচ্ছে না কেন, আমি গরু রাখছি সেটা যাচ্ছে না, এটা যেহেতু কৃষির সাথেই হবে, এখানে হয় না, এই জন্য ওইটা আলাদা থাকবে। আর কৃষি বহির্ভূত বলতে আমরা মূলত ইনফর্মাল এবং ফর্মাল ইন্ডাস্ট্রিয়াল সেক্টরগুলোকে, সার্ভিস সেক্টরগুলোকে সবগুলোতে আলাদা একটা অর্থনীতি। একটু ব্রডার প্রেক্ষিতে বলতে পারেন যে কি বিষয়গুলো থাকতে পারে এই শুমারির মধ্যে? এই শুমারির মধ্যে আমরা যেটা চেষ্টা করব সেটা হলো অর্থনৈতিক একটা কর্মকাণ্ডের উপখাতের হিসাব নিরূপণ করার একটা চেষ্টা করব। আমাদের ইনফর্মাল সেক্টর একটা কাঠামো কি আছে, কাঠামোটা আমাদের কিন্তু ইনফর্মাল কাঠামো এখনো আমরা খুব সংগঠিতভাবে করতে পারিনি।
দাঁড় করাতে পারিনি, আমরা একটা ইনফর্মাল কাঠামোকে এখানে দাঁড় করাবার চেষ্টা করব। আর এইটা থেকে আমরা যে উপাত্তগুলো পাবো তাদের একটা স্যাম্পলিং, পরবর্তীতে যে সমস্ত ছোট ছোট সার্ভে হবে তার একটা স্যাম্পলিং এখান থেকে পেতে পারি, এবং যারা রিসার্চ করতে পারবেন ওই স্যাম্পলকে ইউজ করে তারাও একটা স্যাম্পলিং ইউজ। এবং এটা আরেকটা জিনিস থাকবে, আমরা আসলে মৌজা ভিত্তিক, এলাকা ভিত্তিক তথ্য সংগ্রহ করছি। মৌজা এবং এলাকা ভিত্তিক তথ্য সংগ্রহ ফলে এলাকার আঞ্চলিক কী কী ইন্ডাস্ট্রি রয়েছে, ওখানে কি কি ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ড হয়, কৃষির বাইরে কি কি সেটি সবই পাওয়া যাবে, সেইটাই পাওয়া যাবে। এবং ওখানে কোনটা আরো বেশি উপযোগী, মানুষ কোন দিকে বেশি ইনভেস্ট করলে এবং সরকারের পরিকল্পনা কোন মুখী হলে মানুষের কাছে বেশি অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে মানুষকে সম্পৃক্ত করা যাবে তার একটা চিত্র পাওয়া যাবে। এই সবটাই একটা সামগ্রিক অর্থনীতিকে করার অবস্থা। কারা এই তথ্যগুলো সংগ্রহ করবেন? এটা কি আপনাদেরই লোক নাকি আপনারা বিভিন্ন জায়গা থেকে? এটা মূলত আমরা যেটা করব, আমরা শুধু কোঅর্ডিনেটিং পর্যায়ে এবং সুপারভাইজারি পর্যায়ে আমাদের কর্মকর্তারা থাকবেন এবং মাঠ পর্যায়ে কিছু কর্মচারী আমাদের থাকবে, আর অধিকাংশ আমরা এলাকার। এখানে একটা বিশেষত্ব আমাদের আরও রয়েছে, আমরা মূলত যেটা চেষ্টা করব স্থানীয় শিক্ষিত মহিলাদেরকে প্রাধান্য দিয়ে তাদেরকে এনুমেরেটর, গণনাকারী হিসাবে নিয়োগ করা। আচ্ছা, তারাই ফর্মটা ফিল আপ করবে এবং শিক্ষিত বেকার যুবকদেরকে আমরাই করব। তাদের জন্য কি ইনসেনটিভ থাকবে এই কাজটি করার জন্য? ইনসেনটিভ থাকবে একটা। এই নিয়োগটা কবে থেকে শুরু হবে আপনাদের? এই নিয়োগটা আমরা মূলত এই যে প্রশিক্ষণ শুরু হচ্ছে, প্রশিক্ষণে অলরেডি আমরা সিলেক্ট করে ফেলেছি, কিন্তু নিয়োগটা এফেক্টিভ হবে প্রশিক্ষণের পরবর্তী সময়। এটা 2 মাসের জন্য তথ্য সংগ্রহকারী। আচ্ছা, আমি আবার আপনার কাছে একটু আসি, মানে সচিব, এই যে এর এত বড় একটি কাজে জনগণ যদি এগিয়ে না আসে বা জনগণকে পুরো জিনিসটা সম্পর্কে অবহিত করার একটা বিষয় আছে, কিন্তু মানে তারা যদি ইনভলভ না হয় তাহলে শুধু গণনাকারী পাঠিয়ে তথ্য পাওয়াটা খুবই কঠিন। সেই কাজটি আপনারা কিভাবে করছেন? এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং আমি মনে করি যে আজকে আপনার যে অনুষ্ঠান এটাও আমাদেরকে সাহায্য করবে এই বিষয়ে, কারণ জনগণকে উদ্বুদ্ধকরণটা খুবই গুরুত্বপূর্ণ। এবং এই জন্য আমরা বিভিন্ন পর্যায়ে যে ব্যবস্থাপনা কমিটি করে দিয়েছি, তার অন্যতম দায়িত্ব হচ্ছে স্থানীয় পর্যায়ে জনসাধারণকে এই শুমারির গুরুত্ব সম্পর্কে সচেতন করা, তাদেরকে হিসাব প্রদানে বা তথ্য প্রদানে উদ্বুদ্ধ করা এবং বিভিন্ন কার্যক্রমে তাদের সহযোগিতা গ্রহণ করা। কারণ আমাদের গণনাকারীরা যেসব এলাকায় যাবেন সেখানে যদি স্থানীয় জনগণ তাদেরকে সহযোগিতা করেন তাহলে গণনা কার্যক্রমটা সুষ্ঠুভাবে সম্পাদিত হবে। এই জন্য আমরা বিভিন্ন গণযোগাযোগ মাধ্যমের সাহায্য নিচ্ছি। আপনি দেখেছেন ইতিমধ্যে বিভিন্ন পত্রপত্রিকায় বিজ্ঞপ্তি প্রচার হয়েছে। আমরা বিভিন্ন সময়ে আমাদের প্রিন্ট অ্যান্ড ইলেকট্রনিক্স মিডিয়ার সম্মানিত প্রতিনিধিদের সাথে কথা বলছি এবং তারা নিয়মিত অর্থনৈতিক শুমারি সম্পর্কে প্রচারণা চালাচ্ছেন। আমরা যে কিছু উল্লেখযোগ্য গণমাধ্যম আছে, বেতার এবং টেলিভিশন, সেখানে বিভিন্ন ধরনের ঘোষণা, তথ্য সরবরাহ, নাটিকা এবং অন্যান্য আনুষ্ঠানিক ঘোষণা বা এই ধরনের টক শো এগুলা আয়োজন করছি এবং অতি শীঘ্রই সেগুলা বিভিন্ন প্রচার মাধ্যমে দেখা যাবে। এবং আমি মনে করি যে যেহেতু এটা তৃতীয় অর্থনৈতিক শুমারি, ইতিমধ্যে জনগণ এই সম্পর্কে অবহিত আছেন এবং একটা প্রতিষ্ঠিত আমার মনে হয় এটা ট্র্যাডিশন হয়ে গিয়েছে যে আদমশুমারির পরপরই অর্থনৈতিক শুমারি করতে হবে। সুতরাং অনেকেই কিন্তু অপেক্ষা করছেন, বিশেষ করে আমাদের যে প্ল্যানার্স, পলিসি মেকার্স, নীতি নির্ধারণ যারা করেন, আমাদের গবেষক, আমাদের শিক্ষক, এমনকি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র যারা পরিসংখ্যান নিয়ে গবেষণা করেন, তারা কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছেন কবে অর্থনৈতিক শুমারি হয়। শুধু তাই নয়, যারা অর্থনৈতিক কর্মকাণ্ড করছেন তাদের জন্য কিন্তু এটা একটা সুযোগ যে তারা জাতীয় অর্থনীতিতে যে অবদান রাখছেন সেটাকে এই গণনার সময় সঠিকভাবে প্রতিফলিত করা। তো আমরা বিভিন্ন থেকে সেক্টরে যারা নিয়োজিত আছেন তাদের থেকে তথ্য প্রদানের একটা উৎসাহ দেখছি। ইতিমধ্যে আমাদের সাথে বিভিন্ন জায়গায় শিল্প বণিক সমিতি এবং অন্যান্য ক্ষুদ্র ব্যবসায়ী সমিতি বা কুটির শিল্প যারা চালান তাদের সমিতিসমূহের সাথে যোগাযোগ, স্থানীয় পর্যায়ে বিশেষ করে আমরা তৃণমূল পর্যায়ে যে সমিতিগুলো আছে, আমাদের কর্মকর্তারা ব্যাপকভাবে মাঠ সফর করছেন এবং তারা তাদের সাথে আলোচনায় মিলিত হচ্ছেন এবং খুব ভালো সাড়া আমরা পাচ্ছি। আপনাকে আমি একটু আপনার কাছে, আপনারা কি এই বৃহৎ প্রেক্ষাপটে কাজটি শুরু করার আগে কোনো পাইলট করেছেন কোনো একটি এলাকায় যে এই ধরনের শুমারি ঠিক কী হতে পারে? এটা আসলে প্রতিটা শুমারির আগে আমরা একটা কোশ্চেনিয়ার নিয়ে মাঠ পর্যায়ে যাই, পাইলট করা হয় যে আমরা যে প্রশ্নপত্রটা নিয়ে মাঠে যাব এটা কত ইফেক্টিভ
এবং জনগণ ওটা কতটা বুঝতে পারেন এবং কিভাবে রেসপন্স করতে পারেন এটা পরীক্ষা। পাইলটও হয়েছে এটা? হ্যাঁ, pilot কোন হয়েছে। কোন এলাকায় করেছেন এটা? পাইলট আমাদের মূলত আমরা প্রায় দুটো করেছি। একটা হলো সিলেটে মাননীয় অর্থমন্ত্রী মহোদয় যেটা করেছেন, উদ্বোধন করেছেন এবং উনি পার্টিসিপেট করেছেন, উনি ওখানেই করেছেন। আর একটা আমরা করেছি পাবনায়, আচ্ছা সুজানগরে মাননীয় আমাদের পরিকল্পনা মন্ত্রী মহোদয়ের এলাকায়। আচ্ছা। এবং আমরা এখানে দেখেছি আসলে পাবলিক জনগণ কিন্তু অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবেই আমাদেরকে সহায়তা করেছেন এবং তারা বলেছেন আপনারা আসেন, আমরা তথ্য দেব। এবং আমরা ওনাদেরকে জিজ্ঞাসা করেছি যে প্রশ্নপত্রটা নিয়ে এসেছে এটা আপনাদের কাছে কেমন মনে হয়েছে, বা এটা বোধগম্য কিনা বা জটিল কিনা, সেই তা ওনারা ফিডব্যাকগুলো কিছু- আপনারা ওনারা কিছু তারা কি সাজেশন কিছু মতামত দিয়েছেন? হ্যাঁ, তারা কিছু মতামত দিয়েছেন যে এটা আমাদের বোঝা একটু কষ্ট হয়, এটাকে অন্যভাবে একটু রিডিজাইন করেন। আমরা সেই কাজটা করেই মূল শুমারিতে যাচ্ছি এখন। আচ্ছা, আমরা একটু আপনার কাছে আসি যে কি ধরনের আপনারা তথ্য চাইবেন বা কি ধরনের তথ্য আপনাদের প্রয়োজন, এই জায়গাটিতে কোনো আছে কিনা বা সুনির্দিষ্ট তথ্যগুলো কি হতে পারে? আমরা মূলত বিভিন্ন যে উৎপাদন প্রতিষ্ঠান আছে সেগুলোর সম্পূর্ণ তথ্য চাইবো এবং সেখানে কি ধরনের কর্মসংস্থান হচ্ছে, কারা নিয়োজিত আছেন সেগুলো চাইবো। আবার অনেক খানা যেগুলোকে আমরা হাউস হোল্ড বলি, এই হাউস হোল্ডগুলো কিন্তু অনেকটা এক একটা ইকোনমিক ইউনিট। সেখানকার খানা প্রদান এবং অন্যান্য যারা আর্থিকভাবে যারা নিয়োজিত তাদের আমরা তথ্য চাইব। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় থাকবে অনেকগুলা বিষয়ের মধ্যে, আমাদের যারা বিদেশে যারা আমাদের বাইরা প্রবাসী যারা বিভিন্ন অর্থনৈতিক কর্মকাণ্ডে নিয়োজিত আছেন, তারা যে রেমিটেন্স যেটা পাঠাচ্ছেন দেশে, সেটাও কি আপনাদের এই গণনার মধ্যে আসবে? কিভাবে ব্যবহার হচ্ছে সেটা কিভাবে ব্যবহার হচ্ছে সেই সম্পর্কে আমরা তথ্য নেওয়ার চেষ্টা করব। তো সামগ্রিকভাবে আমরা যে তথ্যগুলো পাবো তাতে কৃষি বহির্ভূত যে অর্থনৈতিক কর্মকাণ্ড, আমি আগেই বলেছি যে ইন্ডাস্ট্রি সেক্টরে অনেক ম্যানুফ্যাকচারিং সেক্টর, ন্যাচারাল গ্যাস, এনার্জি, এই ধরনের সেক্টর, সার্ভিস সেক্টর যেমন হোটেল, ট্রান্সপোর্ট, রিয়েল এস্টেট, এই ধরনের বিভিন্ন খাতে যারা নিয়োজিত আছেন তাদের সবার কর্মসংস্থান, তাদের বিনিয়োগ, তাদের প্রতিষ্ঠানের সেটা আকার এবং কত ধরনের লোক সেখানে কর্মসংস্থানে আছেন এবং তাদের অনেকটা আমার মনে হয় অর্থনৈতিক যে তাদের যে কর্মকাণ্ড তার একটা সার্বিক চিত্র প্রতিফলিত হবে এবং সেই ধরনের তথ্যই আমরা সংগ্রহ করছি। আমাদের এখানে একটা স্বাভাবিক প্রবণতা হচ্ছে তথ্য গোপন করার একটা মানসিকতা অনেকের মধ্যে আছে এবং এটিকে অতিক্রম করে সঠিক তথ্যটি নিয়ে আসে। যেমন শিল্প কলকারখানার ক্ষেত্রে আমরা জানি অনেকে তার তথ্যটি দিতে চায় না সঠিকভাবে, এটার আবার অন্য প্রেক্ষিত আছে না দিতে চাওয়ারও, অনেক গোপন করা একটা এটা এই জায়গাটা মোকাবেলা করবে কিভাবে? বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর যে আইনগত ভিত্তি, সেখানে এই জিনিসটা বলা আছে যে আমরা কারো তথ্য, ইন্ডিভিজুয়াল প্রতিষ্ঠান কারো তথ্য কারো কাছে দেওয়ার জন্য আপনারা করবেন না, ইন্ডিভিজুয়ালি করবেন, ওভারঅল দিতেই পারবেন না, এটা আইনগতভাবে আমাদের জন্য নিষিদ্ধ। আচ্ছা। অন্যদিকে আন্তর্জাতিক যে সমস্ত বিধিবিধান আছে এবং আন্তর্জাতিক যে সমস্ত প্রিন্সিপালস আছে সেখানেও এই কনফিডেন্সিয়ালিটিটা নিগুড়ভাবে তারা মনিটর করে যে আমরা এটা করতে পারছি কিনা। তারা কিন্তু আমাদের যে পরিসংখ্যান দেব সেটাকেই তারা প্রশ্নবিদ্ধ করে ফেলবে এবং তারা গ্রহণ করবে না। এই জন্য আমরা কিন্তু আর ইন্ডিভিজুয়াল লেভেলে কারো কোনো তথ্য কিন্তু কোথাও ডিসক্লোজ করা না, আমরা কিন্তু গ্রুপ ভিত্তিতে একটা করে, যেমন আপনি দেখবেন আমাদের এই অর্থনৈতিক এখন যে অর্থনৈতিক সময় এখানে আমরা 3 ধরনের খানা পাবো, একটা কৃষিখানা, একটা অকৃষিখানা আর একটা অর্থনৈতিক কর্মকাণ্ড আছে এমন খানা। আমরা এইটা নিয়ে রিসার্চ করব, এখানে কি কত কর্মকাণ্ডের ধরন কি, তাদের আইনগত মালিকানার দিকটা দেখব, তাদের সাথে যারা প্রবাসী তাদের বাংলাদেশে বিনিয়োগ আছেন কিনা সেটা আমরা দেখব, তাদের বিক্রয় পদ্ধতিগুলো কি, তারা কোনো এনভায়রনমেন্টাল দিকটা আমরা দেখবো যে তাদের আছে কিনা, আপনার ওই যে পয় প্রণালী ব্যবস্থাটা আধুনিক কিনা, পয় নিষ্কাশন পদ্ধতিগুলো আধুনিক কিনা, এগুলো আমরা দেখব। তার মানে আমরা কিন্তু সামগ্রিকভাবে দেখবো, ইন্ডিভিজুয়ালি কাউকে দেখবো না। তখন আমরা একটা কনক্লুশন আসবো যে আমাদের দেশে যে শিল্প অর্থনৈতিক কৃষি খাত বহির্ভূত যে অর্থনৈতিক কর্মকাণ্ড আছে সেখানে চিত্রটাই এখানে একটু আপনার কাছে আরেকটু জানতে চাই, এই যে এই তথ্যগুলো যখন আপনারা পাবেন এগুলো আমাদের সামগ্রিক উন্নয়ন পরিকল্পনায় কীরকম রাখবে, পরিকল্পনায় সেগুলোর ইনফ্লুয়েন্সটা কী হবে? আমরা মনে করি এবং আমাদের আলোচনা এবং আন্তর্জাতিকভাবে যেটা স্বীকৃত সত্য, এই গণনার মধ্যে কিন্তু এটা উন্নয়নের একটা নতুন চক্র সূচিত হবে। আমাদের গণনাকারীরা বিভিন্ন মৌজা মহল্লায় যাবেন, প্রতিষ্ঠান ঘুরবেন, তারা যে তথ্য সংগ্রহ করবেন তার ভিত্তিতে মূলত একটি সরকারি পরিসংখ্যান তৈরি হবে।
এই পরিসংখ্যানের ভিত্তিতেই কিন্তু আমাদের সংশ্লিষ্ট প্রতিষ্ঠান, বিশেষ করে পরিকল্পনা কমিশন এবং অন্যান্য নীতি নির্ধারণী প্রতিষ্ঠানে মূলত আমাদের উন্নয়নের নীতি এবং প্রকল্প গ্রহণ করা হবে। এবং সেই সব প্রকল্প, আমাদের একটা সমস্যা দেশের আমাদের উন্নয়নটি বলে যে ভারসাম্যহীন, অনেক অর্থনৈতিক কর্মকাণ্ড কিন্তু নগর কেন্দ্রিক, গ্রামাঞ্চলের সেখানে কি এই চিত্রটা উঠে আসবে যে কোন জায়গায় কিরকম ইমব্যালেন্স আছে এটা? অবশ্যই খুব খুব সুন্দর পয়েন্ট আপনি তুলে ধরেছেন, অবশ্যই উঠে আসবে এবং এতে কিন্তু একটা ভারসাম্যমূলক উন্নয়ন প্রক্রিয়া সূচিত হবে। কারণ কোন এলাকার কোন চাহিদা, কোথায় কি অবস্থা, এটা কিন্তু কেন্দ্র থেকে এক নজরে দেখা সম্ভব হয় না। আমাদের গণনাকারীরা মাঠ পর্যায়ে যাবেন, প্রকৃত অবস্থা তুলে ধরে নিয়ে আসবেন। এগুলো আমাদের পরিসংখ্যানবিদরা এগুলা গবেষণা করবেন, বিশ্লেষণ করবেন এবং তারা যে প্রতিবেদন প্রকাশ করবেন সেই প্রতিবেদনের ভিত্তিতে মূলত উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হবে। সুতরাং এটা গুরুত্ব অপরিসীম। এবং একটু আগেই আপনি যেটা বলেছিলেন যে তথ্য প্রদানে যে গোপনীয়তা বা অনীহা, এটা এই জন্যই আমরা দূর করার চেষ্টা করছি, সবাইকে উদ্বুদ্ধ করে। এবং যারা বিভিন্ন অর্থনৈতিক প্রতিষ্ঠানে কাজ করছেন তারা নিজেরাও সম্যকভাবে অবহিত যে তাদের প্রকৃত তথ্যের ভিত্তিতে মূলত দেশের সামগ্রিক অর্থনীতির একটা চিত্র প্রতিফলিত হবে। এর মধ্যে বিনিয়োগ, এখানে ইন্ডিভিজুয়ালের তথ্য খুলে যাওয়ার কোনো স্কোপ নেই না। এটা কাউকে, যেটা আমাদের মহাপরিচালক সাহেব বললেন যে আমরা একজনের তথ্য আরেকজনকে দেওয়ার তো প্রশ্নই ওঠে না, এবং ব্যক্তিগতভাবে তথ্যাদিগুলো এটা প্রতিফলিত হয় না, মূলত সামগ্রিকভাবে একটা চিত্র তুলে ধরা হয়। সুতরাং তথ্যটা কে দিলেন, কোন প্রতিষ্ঠান থেকে এলো, সে ধরনের বোঝার কোনো অবকাশ নেই। এবং এটা আন্তর্জাতিক নীতিমালাও তাই। এটার অ্যাসেসমেন্টের নিশ্চয়ই একটা বৈজ্ঞানিক পদ্ধতি আছে, সেটা কিভাবে আপনারা অনুসরণ করবেন? এটা আমাদের যারা পরিসংখ্যানবিদ আছেন তারা প্রশিক্ষণপ্রাপ্ত। ডেটা অ্যানালাইসিসের বিভিন্ন মডেল যেগুলো আছে সেগুলা, এটা কি ম্যানুয়াল সিস্টেমে হবে না এটা অটোমেটিক কোনো? এটা মূলত কালেকশনটা এবং অ্যানালাইসিসটা, এটা আমি বলবো যে এখন যেহেতু আমরা তথ্য প্রযুক্তির যুগে আছি এবং আমরা দেশে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে আমরা সেবাকে জনগণের দূরগোড়ায় নিয়ে যাচ্ছি। আমাদের যে ইউনিয়নে যে ইউনিয়ন তথ্য এবং সেবা কেন্দ্র আছে সেগুলো এই প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত হবে। আমাদের গণনাকারীরা যেভাবে যে ডেটা সংগ্রহ করবেন, তথ্য উপাত্ত সংগ্রহ করবেন, তারা সেগুলো ইউনিয়ন সার্ভিস অ্যান্ড ইনফরমেশন সেন্টার তথ্য সেবা কেন্দ্রে ধারণ করবেন এবং তথ্য সেবা কেন্দ্র থেকে সেটা প্রযুক্তিগতভাবে আমাদের সদর দপ্তরে চলে আসবে। এবং এখানে ইন্টারনেটের মাধ্যমে ইন্টারনেটের মাধ্যমে তথ্য বাতায়নের মাধ্যমে সেটা এখানে আসবে। তো এই ক্ষেত্রে তো তাহলে তো ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রগুলো আরো অনেক অ্যাক্টিভ হবে, এই ইস্যুতেই অ্যাক্টিভ হবে। তারা ইতিমধ্যে অ্যাক্টিভ। এই জন্য পরিসংখ্যান ব্যুরো, আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের যে A2I প্রকল্প যেটা আছে, আপনারা জানেন যে তারা তথ্য সেবাকে জনগণের দূরগোড়ায় নেওয়ার জন্য খুবই সক্রিয় আছেন। তাদের সাথে একটা MOU হয়েছে, সমঝোতা স্মারক। তার সাথে যোগ হয়েছে স্থানীয় সরকার বিভাগ। এবং এই ত্রিপক্ষীয় সমঝোতা স্মারকের মাধ্যমে, কারণ এগুলো তো ব্যবস্থাপনার দায়িত্বে এই মুহূর্তে স্থানীয় সরকার বিভাগের সেই হয়তো ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বা তারাই আছেন। জি, স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো এই ত্রিপক্ষীয় একটি হয়েছে, ত্রিপক্ষীয় সমঝোতা স্মারক হয়েছে। এবং যেহেতু সামগ্রিক কর্মকাণ্ড পরিচালনা করছে আমাদের অর্থনৈতিক সুমারি জরিপ একটা প্রকল্প আছে, এই প্রকল্পের একটা স্টিয়ারিং কমিটি আছে যেখানে আন্তঃমন্ত্রণালয় একটা ফোরাম, বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ এবং অন্যান্য বেসরকারি সংস্থাও সেই স্টিয়ারিং কমিটিতে বসেন। তারা সার্বিকভাবে নির্দেশনা দিচ্ছেন। আপনারা এই সুমারিটি শুরু হলে কি এই স্টিয়ারিং কমিটি আবার একটা মনিটরিং করবে যে কাজটা কিভাবে এগোচ্ছে? জি, স্টিয়ারিং কমিটি এবং সরকারের যে বিদ্যমান যে মনিটরিং ফ্রেমওয়ার্ক আছে, আমাদের যে IMED যে প্রতিষ্ঠানটা আপনারা জানেন যে ইমপ্লিমেন্টেশন মনিটরিং ইভ্যালুয়েশন ডিভিশন এবং সরকারের অন্যান্য সংস্থা, তারা নিয়মিতভাবে এটা পরিবীক্ষণ করবেন। যখন বিভিন্ন স্টিয়ারিং কমিটির সদস্যরা এই গণনা চলাকালে যখন এলাকায় যাবেন, তারা নিজেরা এই কাজের তদারকি করবেন। আমি আপনার কাছে এই কাজের জন্য পর্যাপ্ত জনবল কি আপনারা ইতিমধ্যে সংগ্রহ করেছেন এবং এই কাজটি মোটামুটি কিক অফ করার জন্য সামগ্রিক প্রস্তুতিটি আছে কিনা? যেহেতু আমরা মাঠ পর্যায়ে মোটামুটি একটু এবারকার ইসের আর একটু বিশেষত্ব আমি বললে আপনি এই জিনিসটা আপনার কাছে হয়তো ক্লিয়ার হবে। আমরা কিন্তু বাংলাদেশে প্রথমবারের মতো প্রাইমারি ডাটা সংগ্রহের জন্য আগেই সমস্ত খানার ডাটা করেছি। সে কৃষি খানা হোক, অকৃষি খানা হোক, যে ধরনের প্রতিষ্ঠানই হোক,
তার তালিকা এটি অলরেডি আপনাদের কাছে আছে? তালিকা আমাদের কাছে আছে। ওটির একটু বিস্তৃত দরকার ওই আপনাদের। তালিকা থেকে আমরা যারা কৃষিখানা সেগুলো বাদ দিয়ে রেস্ট আমরা করব। কাজে আমাদের ইতিমধ্যেই জনবল আছে, এই জনবলকে আমরা নিয়োগ করব এবং তার সাথে আমাদের গণনাকারী হিসাবে আরো অতিরিক্ত আমরা এলাকা ভিত্তিক প্রায় 2 লক্ষাধিক সেই ইউনোমিনেটর নিয়োগ করব। এটা আমরা অলরেডি দে আর সিলেক্টেড, এখন 2 লক্ষ? হ্যাঁ, 2 লক্ষাধিক। আচ্ছা। এদেরকে কিন্তু ওই আমরা মাঠ পর্যায়ে নিয়োগ করবো, আমাদের এটা হয়ে গেছে। কাজে আমাদের প্রস্তুতি শেষ, এ নিয়ে আমাদের কোনো নেই। আমরা এখন ট্রেনিংটি আপনারা শুরু করবেন 31 তারিখ থেকে। কয় দিনের ট্রেনিং হবে এটি? এটা ট্রেনিংটা হবে 3 দিনের জন্য। মূলত এরা আবার গিয়ে কোন লেভেলে ট্রেনিংটা হবে? ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর লেভেলে প্রথম আমাদের তো ট্রেনিংটা হবে, যারা ডিস্ট্রিক্টগুলোকে কোঅর্ডিনেট করবেন। এরা ডিস্ট্রিক্টে গিয়ে আমাদের উপজেলা লেভেলে কোঅর্ডিনেশন, যারা জোনাল অফিসার থাকবে তাদেরকে ট্রেন আপ করবেন। এরা আবার ট্রেন আপ হয়ে এরা গিয়ে আবার আমাদের ইউনিয়ন উপজেলা লেভেলে যাবে। প্রতিটি ইউনিয়নে কজন করে ইউনিমিনেটর থাকতে পারে? এটা আসলে জনগণের উপর নির্ভর করে। এটা মোট 2 লক্ষের মতো। 2 লক্ষের মতো। তা আপনারা কতখানি আশাবাদী যে তথ্য, যে আপনাদের 2 মাসের যে একটা দীর্ঘ কাজ, ফিডব্যাক কিরকম পাওয়া যাবে, কতখানি আশাবাদী আপনারা? আমরা খুব আশাবাদী, কারণ আমরা কাজটা করছি পূর্বেকার 2টি অর্থনৈতিক শুমারির অভিজ্ঞতার ভিত্তিতে, এবং এই জন্যই যে আমাদের যে টাইম প্ল্যান, যে কর্মসূচি তৈরি করা হয়েছে অতীতের সেই অভিজ্ঞতা থেকে। তো এবার আপনি লক্ষ্য করেছেন যে ইতোমধ্যে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর কিন্তু সামর্থ্য এবং দক্ষতা বৃদ্ধি পেয়েছে। সেজন্য যেখানে 2001 সনে এবং 2003 সনে পল্লী এলাকা এবং শহর এলাকা আলাদাভাবে গণনা করা হয়েছিল, এবার আমরা একসাথে করছি, 2টি পর্যায়ে করছি 2 মাসে। একটা করছি এপ্রিল মাসে, আরেকটা মে মাসে, কিন্তু একই বছর। পল্লী এবং আলাদা করে ফেলছেন? না, পল্লী শহর একই সাথে আমরা জেলাগুলোকে ভাগ করেছি। আচ্ছা, জেলাগুলো প্রথম পর্যায়ে কয়েকটা জেলা, 27টা জেলা, দ্বিতীয় পর্যায়ে আরো বাকি জেলাগুলো আছে করছি, এবং একসাথেই হচ্ছে। অথচ দ্বিতীয় অর্থনৈতিক শুমারিতে বেশ লম্বা এটা ফাঁক ছিল, যেটা 2001 সনে হয়েছিল পল্লী এলাকা, 2003 সনে হয়েছিল শহর এলাকা। 2 বছর পরে গিয়ে এবং প্রতিবেদন প্রকাশ করতে অনেক সময় লেগেছিল। 2000 তাতে তো মনে হয় যে অনেকখানি তথ্যেরও তো অনেক পরিবর্তন হয়ে গেছে। সুতরাং এবার আমরা ওই এটা চ্যালেঞ্জটা মোকাবেলা করার চেষ্টা করেছি। আমাদের মাত্র 2 মাসের মধ্যেই পুরো কাজটি, 2 মাসের মধ্যেই। এটা একটা বিশাল, এবং সবচেয়ে যেটা বলবো যে একটা ভালো সিদ্ধান্ত হয়েছিল যে ওই গণনা করা শুরু করার আগেই যে খানা এবং প্রতিষ্ঠানগুলোর তালিকা তৈরি করা হয়েছে। তো সুতরাং যেটা আমাদের ডিজি সাহেব, কৃষি অকৃষি 2 ধরনের খানাই আমার ডিজি সাহেব যেটা সুন্দরভাবে ব্যাখ্যা করলেন, তার মানে যেটা হচ্ছে যে আমরা এই অর্থনৈতিক শুমারির কাজকর্মের মাধ্যমে আমরা কিন্তু কৃষি শুমারির কাজেও এক ধাপ এগিয়ে গেলাম। আচ্ছা, কৃষি শুমারির জন্য আপনাদের খানার জরিপটা আর করতে হবে না। এবং উনি যেটা বলেছেন যে অর্থনৈতিক শুমারি মূলত আমাদের জন্য একটা সুযোগ তৈরি করে দিচ্ছে যে বিবিএস বা পরিসংখ্যান ব্যুরো থেকে বাৎসরিক ভিত্তিতে যে জরিপগুলো হয়, এই জরিপগুলোর জন্য কিন্তু কিছু প্রস্তুতি নেওয়া হয়ে যাচ্ছে, যেটাকে আমরা বলি স্যাম্পলিং ফ্রেম। যে ভবিষ্যতে ধরুন যদি আমরা শ্রমশক্তি নিয়ে একটা গবেষণা করতে চাই, জরিপ করতে চাই, তার জন্য আমরা একটা স্যাম্পলিং ফ্রেম আপনারা পেয়ে যাচ্ছেন। এবং আপনি জানেন যে পরিসংখ্যান ব্যুরো বেশ কিছু বলবো যে উদ্ভাবনীমূলক কাজ করছে। এর মধ্যে লক্ষ্য করেছেন আপনি, পত্রপত্রিকায় প্রতিবেদনে এসছে যে আমাদের যে জিডিপি গণনার জন্য বা হিসাবের জন্য আমরা নতুন নতুন খাত নিয়ে আসছি। উদাহরণস্বরূপ যে আমাদের যে বিদেশে যে জনশক্তি রপ্তানি করছেন যারা রিক্রুটিং এজেন্সি, সেগুলোর উপর জরিপ হয়েছে। আমাদের যারা সিকিউরিটি সার্ভিস, আপনার এই টেলিভিশন ভবনে আসতে দেখলাম যে নিচে আপনার যে নিরাপত্তা রক্ষী কাজ করছেন, যে ফার্ম থেকে আসছেন, তাদের তালিকা তৈরি করা হচ্ছে, তাদের উপর জরিপ করা হচ্ছে। আমাদের ঢাকা শহরে বা বিভিন্ন এলাকায় যে ডেকোরেশনের যে কাজ হয়, ডেকোরেটিং ফার্ম, এগুলো কি এতদিন আওতার বাইরে ছিল। আমরা পর্যায়ক্রমে এগুলোকে নিয়ে আসছি। সুতরাং পরিসংখ্যান ব্যুরো, যেহেতু সরকার এই পরিসংখ্যান ব্যুরোকে আরও ক্ষমতাশালী করতে যাচ্ছেন, দক্ষতা বাড়াতে যাচ্ছেন, এই জন্য আপনি জানেন যে পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীনে যে নতুন যে বিভাগ, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ, যেটার দায়িত্বে সচিবের দায়িত্বে আমি আছি,
এই বিভাগটাকে কিন্তু নতুন অবয়বে তৈরি করা হয়েছে। আচ্ছা, তো সামগ্রিকভাবে আমরা সেটা একটা প্রস্তুতি নিয়েছি। একটু আপনার কাছে জানতে চাই যে এই 2 মাসের মধ্যে তথ্যগুলো পাওয়ার পর আর কি পরিমাণ সময় লাগবে পুরো জিনিসটাকে অ্যানালাইসিস করে একটি চূড়ান্ত এখানে আমাদের মাননীয় সচিব মহোদয় ইতিমধ্যে আপনাকে একটা বিষয়ের প্রতি দৃষ্টি আকর্ষণ করেছেন যে প্রাথমিকভাবে আমাদের 2001-এর যে সুমারি সেটা করতে আমরা 2 পর্যায়ে করেছি 2 বছর, এবং এটা রিপোর্ট প্রকাশ করতে কিন্তু আরো প্রায় 3 বছরের মতো সময়। বছর কতদিন সময় লাগে এমনিতে? কিন্তু এখন আমরা যেটা করেছি, যেহেতু আমরা বলছি তথ্য প্রযুক্তির দেশ এবং বর্তমান সরকার ডিজিটাল বাংলাদেশ গড়তে চায়, এটার সাথে সামঞ্জস্যতা রেখে আমরা কিন্তু এইটাকে 1 বছরের ভিতর নির্ধারণ করেছি যে আমরা রেজাল্টটা 1 বছরের ভিতর দিই। 1 বছর সময় লাগবে, যে 1 বছরের ভিতর আমরা 2014 এর মধ্যে হয়তো এটা পাওয়া যাবে। 2 বছর 14 মধ্যে আমরা ডিসেম্বর হতে প্রাইমারি একটা রিপোর্ট দিব, তারপরে ফাইনাল রিপোর্ট করতে করতে আমার 14 জুন পর্যন্ত যেতে পারে। বাট 1 বছরের ভিতর আমরা এটাকে, যেটা আমরা পপুলেশন সেন্সাসে করেছি, আমরা তার চেয়েও কিছু এটা কমাবার একটা প্রচেষ্টা নিয়েছি এবং আমরা বিশ্বাস করি যে আমরা এটা করতে পারবো। আমার সময়ও শেষ, আমি একটু মাননীয় সচিব আপনাকে জিজ্ঞেস করতে চাই, এই যে এই সরকারের একটি গুরুত্বপূর্ণ হচ্ছে অবাধ তথ্য প্রবাহ, সেটা একটি গুরুত্বপূর্ণ দিক, এবং যেটা আরও যেটি মাননীয় মহাপরিচালক মহোদয় বললেন যে ডিজিটালাইজ তথ্য প্রবাহ। এখন আপনাদের এই তথ্যগুলোর মধ্যে সাধারণ জনগণের অ্যাক্সেস কিভাবে থাকবে, বা সেই জিনিসটা আপনারা চিন্তা করছেন কিনা যে এই অর্থনৈতিক সুমারির যে কোনো তথ্য মানুষ পাবে তার নিজের প্রয়োজনে, বা সামগ্রিক উন্নয়ন পরিকল্পনার ক্ষেত্রে কেউ যদি বেসরকারি খাতে একটা পরিকল্পনা করতে চায় বাংলাদেশের কী পরিমাণ অকৃষি অর্থনৈতিক অবস্থা কি জানার জন্য তাদের অ্যাক্সেসটা কীভাবে হবে? এই বিষয়টা নিয়ে আমরা মনে হয় বর্তমানে খুব সক্রিয়ভাবে কাজ করছি। আমাদের লক্ষ্য হচ্ছে যে অবাধ তথ্য প্রবাহ নিশ্চিত করা, এবং আমরা এখন বর্তমান অবস্থা থেকে আমরা একটা ভিন্নতর অবস্থায় উত্তরণ করার চিন্তা করছি, যেটা হবে যেটাকে আমরা বলছি ওপেন ডেটা সিস্টেম। আমরা চাচ্ছি যে বিবিএস যেসব জরিপ এবং সুমারির মাধ্যমে যেসব তথ্য সংগ্রহ করবে তাতে জনগণের অবাধ অধিকার থাকবে, সবার অ্যাক্সেস থাকবে। এবং আমরা শুধু জনগণ তো আছেনই, বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত ছাত্রছাত্রী, তারাও বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের তথ্য উপাত্তের চাহিদা প্রকাশ করেন, আমরা তাদেরকে সে ধরনের অধিকার দিয়ে থাকি। একটা যেটা করা হয় যে বর্তমানে যে সীমাবদ্ধতা আছে, যে আমরা যেটাকে বলি র ডেটা বিনিময় করার বিষয়ে কিছুটা বাধ্যবাধকতা আছে, কিন্তু আমরা যখন তথ্য উপাত্ত বিশ্লেষণ করে আমরা যখন প্রতিবেদন প্রকাশ করি, আপনাদের সমস্ত প্রকাশনা তো এখন ইবুকে পাওয়া যাচ্ছে, ইন্টারনেট অ্যাক্সেস আমরা প্রতিবেদনগুলো, এই প্রতিবেদনও সেখানে পাওয়া যাবে। হ্যাঁ, ওয়েবসাইটে আমরা পোস্ট করে দিই। আমরা পরিকল্পনা কমিশন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানকে আমরা নিজেরাই সরবরাহ করি, যাতে তারা যে ধরনের পরিকল্পনার কাজ করেন তারা যাতে হালনাগাদ তথ্যের ভিত্তিতে সেই কাজটা করতে পারে। একটু আমরা শেষ করতে হবে একেবারে, সংক্ষেপে একটু বলেন যে এই কাজটিতে দেশের মানুষ সহায়তা করার জন্য আপনাদের কোনো আবেদন আছে কিনা? আমি আসলে জনগণের কাছে যেটা আবেদন জানাবো যে এটা জাতির প্রয়োজন, এই তথ্য, এই অর্থনৈতিক সুমারিটা যথাযথভাবে সম্পন্ন করা, সবাইকে এই কাজে অংশগ্রহণ করতে উদ্বুদ্ধ করা এবং নিজে সঠিক তথ্য দেওয়া এবং সবাইকে সঠিক তথ্য দেওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি। একই সাথে আমি একটা জিনিস একটু ছোট্ট করে না বললি না, সেটা হলো আমি বিবিএস এর মহাপরিচালক হিসাবে এবং মাননীয় সচিব মহোদয়ের প্রতিনিধি হিসাবে, সরকারের প্রতিনিধি হিসাবে জনগণকে একটা নিশ্চয়তা দিতে চাচ্ছি, তাদের সমস্ত তথ্য, কি ব্যবসায়িক কি শিল্পপতি, সবার তথ্য গোপনীয়তা যথাযথভাবে নিশ্চিত করা হবে এবং একজনের তথ্য আরেকজন কোনোভাবেই জানতে পারবে না। সুপ্রিয় দর্শক, আমরা দেশের অর্থনৈতিক সুমারি নিয়ে এতক্ষণ আলোচনা করছিলাম। আমরা জানি যে একটি দেশের উন্নয়নের পরিকল্পনা করতে হলে প্রধান বিবেচ্য বিষয় হচ্ছে আমার উন্নয়নটি কোন অবস্থায় আছে সে সম্পর্কে একটা সঠিক চিত্র পাওয়া, তারপরেই নির্ভর করে এর উপর ভিত্তি করে আমরা দেশের উন্নয়নের মহাপরিকল্পনা করে থাকি। আমার স্বল্পমেয়াদী, দীর্ঘমেয়াদী, মধ্যমেয়াদী নানা রকম। তবে আপনার কাছে যদি সঠিক তথ্যটি না থাকে আপনি উন্নয়নের কোনো পরিকল্পনাই কিন্তু করতে পারবেন না যদি বাস্তব অবস্থাটা আপনার জানা না থাকে। সেই জন্য আমার ধারণা যে অর্থনৈতিক সুমারিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দেশের মানুষকে সহায়তা করতে হবে, এগিয়ে আসতে হবে তথ্য দেওয়ার জন্য। সরকারের উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষ যদি এই উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত হয় তাহলে একমাত্র হয়তো আমরা যে মহাপরিকল্পনা করতে চাচ্ছি উন্নয়নের সেটি পাওয়া যাবে।
এই অর্থনৈতিক সুমারিটি হবে, শুরু হবে প্রায় 2 মাস ব্যাপী এবং দেশের সকল মানুষ তাতে সহায়তা করবেন সেই প্রত্যাশাই করছি। জনাব মুজিবুর রহমান এবং গোলাম মোস্তফা কামাল, আপনাদের দুজনকেই ধন্যবাদ জানাচ্ছি আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনা অংশ নেওয়ার জন্য। দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ অনুষ্ঠান দেখার জন্য। আপনাদের সবার জন্য রইল শুভকামনা। ভালো থাকুন সবাই।